নির্বাচন কমিশন বলছেন বুকে অনেক ব্যথা নিয়ে অনেক কিছু মেনে নিতে হচ্ছে। কেন? দরকার হলে রিজাইন করা উচিত। দরকার প্রয়োজনে তারা তাদের যদি দায়িত্ব পালন না করতে পারে তাহলে জনগণকে জানিয়ে তা থেকে তাদের বিদায় নেওয়া উচিত। সে কেন একজন নির্বাচন কমিশনকে অসহায়ত্বের ভূমিকায় থাকতে হবে? কেন সে অসহায় ভাব প্রকাশ করবে? তো সুতরাং আমি মনে করি এই বৈষম্য দূর হয়নি বলে আজকে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আর বৈষম্য দূর করতে পারেনি বলে বা সম্ভব হয়নি বলে যে এই আগামী নির্বাচনটাও সঠিকভাবে হবে বলে মানুষ বৈষম্যবিহীন সমাজ গঠন করতে গিয়ে এত রক্ত, এত শহীদ, এত আহত, এত ত্যাগ স্বীকার করলাম, সেখানে আমরা বৈষম্য থেকে বের হয়ে আসতে পারিনি। শুধু ঋণ খেলাপি নয়, আজকে দেখেন নির্বাচনের প্রাণ হলো তার হলফনামা, প্রার্থীদের প্রাণ, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে প্রার্থীটা কেমন। সেই হলফনামার মধ্যে এবার অনেক রকম গলদ দেখা গেছে। যারা গুলশানে 1.5 কোটি টাকার বাড়িতে থাকে বা কোটি কোটি টাকার বাড়িতে থাকে, সে লক্ষ টাকা বা 35,000 50,000 টাকা আয় দেখিয়েছে মাসে, বছরে কয়েক লাখ। এই যে অসত্য তথ্য প্রদান করা জনসম্মুখে, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমরা এক অভাগা জাতি। আজকে বলতে হয় যে বর্তমানে সরকার এর ভূমিকায় হলো নির্বাচন কমিশন, কিন্তু আমরা কিন্তু নির্বাচন কমিশনকে আজ্ঞাবহটাই সরকারের কর্তৃত্ব, সরকারের সকল কিছু অক্ষুণ্ণ রেখে তারা যেন পেছনের সারিতে বসে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। কারণ এইবারের নির্বাচন শুধুমাত্র একটি দল পরিবর্তন নয়, সরকার পরিবর্তন নয়, রিজিম পরিবর্তন নয়, এটা দেশ বাঁচানোর এবং দেশকে মুক্ত করার এবং নতুন বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে তারা কাজ করতে পারছে না। অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যা আজকে একটা নির্বাচন কমিশন বলছেন বুকে অনেক ব্যথা নিয়ে অনেক কিছু মেনে নিতে হচ্ছে। কেন? দরকার হলে রিজাইন করা উচিত। দরকার প্রয়োজনে তারা তাদের যদি দায়িত্ব পালন না করতে পারে তাহলে জনগণকে জানিয়ে তা থেকে তাদের বিদায় নেওয়া উচিত। এক সময় ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি সবকিছু জনগণের সম্মুখে উন্মুক্ত করে দেব, কোন রাজনৈতিক দল কি বলছে সব বলে দেব। এখনো তিনি তা বলেননি। তিনি বলেছিলেন উনি সহ সকল উপদেষ্টাদের যে সম্পদের যে হিসাব সেটা উন্মুক্ত করবে জনগণের কাছে। তাহলে যেই দেশের সরকার নিজেই তার নিজের কথা রাখতে পারে না, যেই দেশের নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, সেখানে একটা ভালো নির্বাচন আশা করা যায় না। আপনি দেখেন শুধু কি এই ঋণ খেলাপির এখানে, আপনি ভোটার তালিকায় বা আইডি কার্ড করণে বৈষম্য। আমি আজকে একটা নির্বাচন কি ভোট দিতে পারবে? বললো না, এই ডেট শেষ হয়ে গেছে, শুধু কার্ড করতে পারবে, এবার ভোট দিতে পারবে না। যদিও এই কার্ড করার ডেট বিশেষ কারণে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। উনি বললেন এটা করা যাবে না। আমি বললাম, একজন প্রার্থীর নাম বলে বললাম, তাহলে উনি কিভাবে ভোট দিবেন বা প্রার্থী হবেন? প্রার্থীদের জন্য কিছু কনসেশন আছে। যেই দেশে প্রার্থীদের জন্য কনসেশন আছে, জনগণের জন্য নাই। প্রার্থী হলো সেবক হতে যাচ্ছে আর জনগণ হলো মালিক। তাহলে মালিকের অধিকার ক্ষুণ্ণ করে সেবকের অধিকারে বৃদ্ধি করা এটা অন্যায়, অবিচার, এবং এই অন্যায় অবিচারের অংশীদার আজকের সরকার, আজকের কমিশন, ইলেকশন কমিশন। কিন্তু জীবনটা তো এত সহজ নয়। সময় চলে যায়, কিন্তু সময়ে সবকিছু সাক্ষী রেখে যায়। আজকে এই সরকারের কর্মকাণ্ড, এই নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং অতীতের নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের জন্য তারা যে নিগৃহীত হয়েছে তা জনসম্মুখে একদম পরিষ্কার, যেটা গ্রহণযোগ্য নয়, যেটা আশা করা যায় না। এটা চেয়ার বা একটা প্রতিষ্ঠানের ব্যক্তিকে অসম্মান করলে সেই চেয়ারকে অসম্মান করা হয়। আমরা চাই না কেউ অসম্মানিত হোক, কিন্তু তার কর্মদোষে আজকে কেন একজন নির্বাচন কমিশনকে অসহায়ত্বের
ভূমিকায় থাকতে হবে, কেন সে অসহায় ভাব প্রকাশ করবে? তো সুতরাং আমি মনে করি এই বৈষম্য দূর হয়নি বলে আজকে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আর বৈষম্য দূর করতে পারেনি বলে বা সম্ভব হয়নি বলে যে এই আগামী নির্বাচনটা সঠিকভাবে হবে বলে মানুষ মনে করে না, যেটা আপনি পরবর্তীতে হয়তো আলোচনা করবেন। ব্যালট পেপার নিয়ে অনেক কথা হচ্ছে, তো ব্যালট পেপার তো নির্বাচনের একটা মূল বিষয়। তো সুতরাং আমি মনে করি যে আজকে বাংলাদেশে আমরা যতটুকু অগ্রগতি হয়েছিল, যতটুকু আমরা আশান্বিত হয়েছিলাম, সেখানে নিরাশার কালো ছায়া ফেলেছে এই বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন, যার হিসাব একদিন ইতিহাসকে দিতে হবে তাদেরকে। আজকে হয়তো উৎফুল্লতার সাথে তারা বিদায় নিতে পারে, অথবা নতুন কোন সরকার গঠনে করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আবার নতুন করে দেশ শাসন বা পরিচালনায় অংশগ্রহণও কেউ কেউ করতে পারে। সেই আনাগোনা বা সেই আলোচনা, সেই রিউমারও আমরা শুনছি। কিন্তু কোন ক্রমেই জনগণের চোখকে ফাঁকি দিয়ে, এই দেশের মালিকদের চোখকে ফাঁকি দিয়ে কেউ ফয়দা লুটবে, এইটা এই নতুন বাংলাদেশে আর সম্ভব নয়। সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হলো আজকে দুটি বড় দল, এক দল আরেক দলকে দোষারোপ করার যে রাজনীতি ছিল সেটা এখনো বিদ্যমান। বিশেষ করে এই নির্বাচন নিয়ে, এই প্রশাসনকে নিয়ে এক দল আরেক দলকে দায়ী করছে, প্রশাসনের ভুল ত্রুটিকে আরেক দলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এবং অন্য দলটি তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আর প্রশাসন হয়তো এই চাতক পাখির মতো তাকিয়ে আছে যে কোন দল ক্ষমতায় যাবে, কাদের সাথে তাদের চাকরি করতে হবে, কাদের অনুগ্রহে তাদের প্রমোশন হবে, চাকরি টিকে থাকবে। এই যে মনের বাসনা নিয়ে জনগণকে বঞ্চিত করে তারা যে অন্যায়ভাবে শপথ ভঙ্গ করে যে কার্যকলাপ করছে, তার একদিন হিসাব নিকাশ জনগণের কাছে, ইতিহাসের কাছে তাদেরকে দিতে হবে। আমি মনে করি একটি ব্যক্তি জীবনে যদি কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ পায়, সেই প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে গিয়ে ব্যক্তির অনেক কিছুই ত্যাগ করা উচিত। এখানে যে ব্যক্তি স্বার্থ দেখে কোনো প্রতিষ্ঠানকে কলুষিত করা হয়, খাটো করা হয়, তার প্রতিদান তাকে পেতেই হবে। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, কিন্তু ইতিহাস অত্যন্ত নির্মম। যে এই উট পাখি যেমন বালিতে মাথা ঢেকে মনে করে ঝড় আসেনি, ঠিক সেইভাবে মুক্তি পাওয়া যাবে না। কোন বিষয়ে করায় কান্তিতে প্রতিটা বিষয়ের হিসাব নিকাশ আগামী প্রজন্ম একে একে করে বুঝে নেবে। আজকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, আপনাদের চোখে হয়তো পড়বে, যে নির্বাচনের পরে যদি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ব্যারাকে ফিরে যেতে হয়, তাহলে বর্তমান যে নিরাপত্তা বাহিনী বা কর্মীরা আছে তারা কি এই দেশের জনগণকে নির্বাচনের 1 মাস পর থেকে নিরাপদ রাখতে পারবে? অর্থাৎ আর্মি উইথড্র করার পরে কি নিরাপদ রাখতে পারবে? সেখানে একজন কমেন্ট করেছেন, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, যে বর্তমানেই কি সশস্ত্র বাহিনী কাউকে নিরাপদ রাখতে পেরেছে? তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করতে পারছে বা করছে? আমরা তো খুনাখুনি দেখছি, মারামারি, কাটাকাটি, জীবনহানি তো আমরা দেখছি। নিরাপদ আজকে একটা সরকার আছে কি নাই তাই মনে হয় না। রাস্তাঘাটে বেরোলে আগে সরকার বা প্রশাসন ধরে তাদের আয়না ঘরে নিতে হতো, মানুষ নিখোঁজ হতো, গুম হতো। আর এখন একটা মানুষ বের হলে কখন মব ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, মব জাস্টিসের মধ্যে পড়ে যায়, জনগণের একটা অংশের রসাতলে পড়ে যায়, জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা এই আশঙ্কা বাংলাদেশে তৈরি হয়েছে, যেটা আশা করা যায় না। সুতরাং আমরা যারা বাংলাদেশে এখনো আছি, আমরা যদি ভবিষ্যৎ আমাদের গড়তে চাই, আমরা যদি আমাদের প্রজন্মকে নিরাপদ রাখতে চাই, তাহলে প্রতিটা মানুষকেই তার দায়িত্ব পালন করতে হবে। আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমরা আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে চাই না। খুব লজ্জার বিষয় যে এমনকি হা না ভোট নিয়েও অনেকে অনেক কথা বলছেন, নেতিবাচক প্রশ্ন তুলছেন। অনেকে প্রশ্ন করছেন সরকার কি হা ভোটের পক্ষে গিয়ে একটা পক্ষপাত হয়ে গেল না, পক্ষপাত দুষ্ট হলো না? আমরা তা মনে করি না। আমরা বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট প্রথম থেকেই বলে আসছিলাম যে এই সরকারকে নিরপেক্ষতার অভিনয় করার কোনো প্রয়োজন নাই। এই সরকার হলো আবু সাইদের সরকার, এই সরকার হলো মুগ্ধদের সরকার, এই সরকার হলো শহীদের সরকার, এই সরকার হলো জনগণের সরকার।
অতএব পক্ষ তাদেরকে নিতেই হবে। নিরপেক্ষ শুধু দুইটা পক্ষের বিচার করতে গিয়ে তখন নিরপেক্ষ হতে হয়, কিন্তু কোনো ভালো কাজ করতে গেলে কেউ নিরপেক্ষ থাকা মানে তার দায়িত্ব অবহেলা, তার দায়িত্বকে এড়িয়ে চলা। আমি শেষ করছি এই বলে যে আগামীতে আমাদের মুক্তির জন্য এই মেরুদণ্ডহীন এবং নিজের অস্তিত্ব রক্ষায় ব্যর্থ সরকারকে অবশ্যই তার করা উচিত, অথবা আমরা যেটা বলেছিলাম 3 মাস আগেই নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। কারণ তত্ত্বাবধায়কের আইন হয়েছে, কিন্তু এটা চতুর্দশ নির্বাচনী থেকে কেন, এই প্রশ্নের জবাবও এই সরকারকে একসময় দিতে হবে, বিচারালয়কে দিতে হবে। যে আমি এটা কাজ করব, সেখানে বর্তমান সরকারকে টিকিয়ে রেখে তাদেরকে হালুয়া রুটি বা সময় এসিতে ভালো সময় কাটানোর সুযোগ দিয়ে আইন কানুন করবে, তার বিচার একদিন করতে হবে।